কোনো এক গায়ের বধূ নিয়ে দীপক খুশি মনে ঘরে এনে দেখে একি এ তো তার বউ নয়, তবে কে এই বউ, আর তার আচরণই বা এত সন্দেহজনক কেন, আর তার নিজের বউ ফুলকুমারী বা গেল কোথায়? এই নিয়েই গল্প লাপাতা লেডিস। নমস্কার বন্ধুরা, আমি দিয়াঙ্কা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সালটা 2001। ভারতের কোনো এক নির্মল প্রদেশে দীপকের বিয়ে হয় ফুলকুমারীর সাথে। বিয়ের দিন বরযাত্রী ফিরে গেলেও দীপক দুদিন থেকে যায় বউয়ের দিদার কোনো এক মানত পূরণ করার জন্য। দীপক এর মধ্যেই ভালোবেসে ফেলেছে ছোট্ট বউটিকে। বিদায়ের সময় বউয়ের মাথায় ওঠে বিশাল এক ঘোমটা। ঘোমটার আড়াল থেকে আধো আধো দেখতে দেখতে হোঁচট খেতে খেতে ফুল নতুন বরের হাত ধরে পাড়ি দেয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। নদী পেরিয়ে বাস রাস্তা পেরিয়ে তারা ওঠে ট্রেনে। বাসে যাওয়ার সময় দীপক ডাকাতের ভয়ে তার বউয়ের সমস্ত গয়না খুলিয়ে নিজের কাছে রেখে দেয়। ট্রেনে ওঠার পর দেখা যায় সেখানে আরো বেশ কয়েক জোড়া নতুন বরকনে ছিল। তাদের এক জোড়ার মা দীপককে পণ কি পেয়েছে জিজ্ঞেস করে, আর নিজে বুক ফুলিয়ে ঘোষণা করে ছেলের বিয়েতে নেওয়া পণের কথা, যাতে ছিল স্কুটার, 1.5 লাখ টাকা আর একটা নোকিয়ার সেই বিখ্যাত বোতাম টেপা মোবাইল ফোন। কিন্তু ট্রেনে ফোনের টাওয়ার নেই বলে সেই বরটি ভারী বিরক্ত হয়ে ফোনটি ধরিয়ে দেয় নতুন বউয়ের হাতেই। সন্ধে হয়। বউকে এক কোনায় বসিয়ে দীপক কোনো মতে আরেক কোনায় বসে। তার চোখ লেগে গেছিল। হঠাৎই চমক ভেঙে দেখে তাদের স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, যার নাম ছিল মূর্তি। তাড়াহুড়োয় দীপক প্রায় পাশাপাশি বসা দুই কোণের মধ্যে থেকে একজনকে ডেকে তোলে ও তড়িঘড়ি ট্রেন থেকে নেমে এগিয়ে যায়। নতুন বউটি ট্রেন থেকে নামে বটে, কিন্তু তার মধ্যে যেন কেমন একটা ইতস্তত ভাব। দীপক তাড়া দেয় আর কোণেও তার পেছন পেছন তার গ্রামে এসে পৌঁছয়। বরণ করার সময় যখন নতুন বউ তার ঘুমটা তোলে, তখনই যেন সবার মাথায় বাজ পড়ে। এই বউ তো সে বউ নয়, তবে এ কে? ফুলই বা কোথায় গেল? দীপক প্রচুর বকা খায় অন্যের বউকে তুলে আনার জন্য, কিন্তু সে বলে এক গলা ঘোমটা দেওয়া একই রকম মাপের দুটো বউয়ের মধ্যে কোনটা ফুল সে ঠাহর করতে পারেনি। যখন বউটিকেও বলা হয় যে দীপকের সাথে সে কেন এলো, সে অম্লান বদনে বলে এক গলা ঘোমটা দিয়ে সে শুধু জুতো ছাড়া আর কিছুই দেখতে পায়নি, আর জুতোও যেহেতু নতুন, সে কি করে বুঝবে ওটি কে? মেয়েটি নিজের নাম জানায় পুষ্পা আর বরের নাম পঙ্কজ। বরের নাম নেওয়াতে সবারই চোখ গোল গোল হয়ে যায়, কারণ মেয়েদের তো বরের নাম নিতে নেই। গ্রামের নাম জিজ্ঞেস করলে সে বলে ছত্তিশগড়ের সাম্বেলা। দীপক ফুলকে খুঁজতে স্টেশন যায়। দীপকের বাবা ঠিক করেন পুষ্পা তাদের বড় ছেলের বউয়ের ঘরে থাকবে যতদিন না তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। পুষ্পা নিজের বাড়ির ফোন নম্বরও দেয়। এদিকে ট্রেনে ফুলেরও ঘুম ভাঙে এক সময়। সবাইকে নামতে দেখে সেও নামে, কিন্তু দীপককে কোথাও না দেখতে পেয়ে ট্রেনে উঁকি মেরে প্রাণপণে তাকে খুঁজতে থাকে। যখন সেই অন্য বরটি এসে তাদের সঙ্গে তাকে আসতে বলে, কিন্তু ফুল ঘোমটা খুললে সে নিজের ভুল বুঝতে পারে। অনেক রাগারাগি করে তারা সেখান থেকে চলে যায়। সেই বরটি বলে যে বউ না থাকলেও তো আর পণ ফেরত হবে না, বলে বন্ধুদের সাথে অন্য কোথাও ফুলসজ্জা মানাতে চলে যায়। পুষ্পা রাতের অন্ধকারে লুকিয়ে তার কাছে থাকা মোবাইল ফোনটা বার করে ও তার সিম কার্ড জ্বালিয়ে দেয়। ভীত সন্ত্রস্ত ফুল ট্রেনের বাথরুমে রাত কাটিয়ে ভোরবেলা কপালের চন্দন আর চোখের জল মুছে স্টেশনে আসে। স্টেশনে তার সাথে দেখা হয় এক পাহীন ভিখারির আর ছোটু নামে এক ছোট ছেলে। ছোটু বলে যে তাকে সাহায্য করবে। সে ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়, কিন্তু ফুল হাতে লেখা স্বামীর নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। এমনকি শ্বশুরবাড়ির গ্রামের নাম জিজ্ঞেস করলেও সে শুধু বলে যে ফুলের নামে। এদিকে সে থানাতেও যেতে চায় না, কারণ পুলিশে ছুঁলে হাঁচেরও ঘা। পুষ্পার আচরণ খুবই সন্দেহজনক। সে দীপকের মাকে তার শাড়ি ও গয়না রাখতে দেয়, কিন্তু তার অনুপস্থিতিতে কিছু একটা লুকিয়ে বেরোতে গিয়ে দীপকের সঙ্গে দেখা হয়। দীপক তাকে তার সঙ্গে থানায় যেতে বলে, কিন্তু পুষ্পা নিজের ভয় করে বলে যেতে চায় না। দীপক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিজ্ঞা করে থানায় যায়। ঘুষখোর পুলিশ অফিসার প্রথমেই 15,000 টাকা চেয়ে বসে। সে 5,000 টাকাই দিতে পারে শুধু। ইন্সপেক্টর ফুলের ছবি দেখতে চাইলে দীপক তাকে তাদের বিয়ের একমাত্র ছবিটি দেখায়, যেখানে ফুলের মুখ ঘোমটায় ঢাকা ছিল। তাই দেখে ইন্সপেক্টর মজা করে বলেন, বাহ, বহুত সুন্দর হবে।
ইন্সপেক্টর মনোহর বলেন পুষ্পাকে থানায় নিয়ে আসতে, কিন্তু দীপক বাড়ি এসে শোনে পুষ্পা বাড়ি থেকে মন্দিরে যাবে বলে বেরিয়ে তখনও ফেরেনি। ফুলকে ছোটু এবার মঞ্জু মাইয়ের চায়ের দোকানে নিয়ে যায়। মঞ্জু মাই বলেন গ্রামের নাম জানলে তাও চেষ্টা করা যেত, কিন্তু ছোটু বলে সব ফুলের নাম বললেও তার শ্বশুর বাড়ির গ্রামের নাম কিছুতেই পাওয়া যাচ্ছে না। মঞ্জু মাই তখন বলেন যে তাকে বাপের বাড়িতেই ফিরে যেতে, কিন্তু ফুল যখন বলে যে ভালো ঘরের বউরা বিয়ের পর বাপের বাড়ি একা ফিরে গেলে বদনাম হয়, মঞ্জু মাই এখানে খুব দামি একটা কথা বলেন। ফ্রড কা মতলব জানতি হো? বলেন মেয়েদের সঙ্গে বরাবরই একটা ফ্রড হয়ে আসছে, সেটা হলো ভালো ঘরের বউ মেয়ে। তিনি ফুলের কিছুই না জানার ব্যাপারে খুবই বিরক্ত হন। ছোট যখন তার কাছে ফুলকে আশ্রয় দিতে বলেন তিনি রাজি হন না। পুষ্পার স্বামী, যার আসল নাম প্রদীপ, সে এসে থানায় কমপ্লেন করে, আর সেখানেই আমরা জানতে পারি যে তার প্রথমা স্ত্রী আগুনে পুড়ে মারা গেছিল, যার জন্য তাকে দোষী ভাবা হয়েছিল এবং কোনো মতে টাকা খাইয়ে সে সেখান থেকে ছাড়া পেয়েছে। বিকেলের দিকে পুষ্পা দীপকদের বাড়িতে ফিরে আসে এবং বলে যে কীর্তন শুনতে গিয়ে দেরি হয়ে গেছে। যখন দীপকের বাবা বলেন যে আমি তো মন্দিরে গেছিলাম, কই তোমায় তো দেখলাম না, তার উত্তরে সে বলে যে ঘুমটা দিয়েছিলাম তো তাই। দীপক বলে যে এবার বুঝলে তো ফুলকে আমি কিভাবে হারিয়ে ফেলেছি। কিন্তু পুষ্পা চুপি চুপি গিয়ে ব্যাগ থেকে একটি রেশন কার্ড বার করে আবার সেই আলমারিতে রেখে দেয়। উঠতি থানায় একটি ফ্যাক্স এসে পৌঁছায় যেখানে প্রদীপের বউয়ের নিখোঁজের রিপোর্ট ছিল। ইন্সপেক্টর দেখেন সেখানে নাম ধাম কিছুই না মিললেও ট্রেনের নাম, স্টেশনের নাম আর তারিখ মিলে যাচ্ছে। ইন্সপেক্টর ফোন করে তা জানালে অন্য থানার ইন্সপেক্টর বলেন যে এটা সেই গ্যাংয়ের কাজ নয় তো, যারা কেবল বিয়ে করে গয়না নিয়ে পালিয়ে যায়। উঠতি ইন্সপেক্টর জানান ফুলকুমারী তার সমস্ত গয়না রেখে হারিয়ে গেছে। আর পাতিলার ইন্সপেক্টর জানান যে জয়া নামের যে বউটি হারিয়ে গিয়েছে তার গায়ে 15 ভরি সোনা ছিল। শুনে ইন্সপেক্টর মনোহরের চোখ লোভে চকচক করে ওঠে। তিনি মনে মনে ভাবেন পুষ্পার ওপর নজর রাখতে হবে, আর সেই সঙ্গে তিনি পাতিলার ইন্সপেক্টরকে মেয়েটির একটি ছবিও ফ্যাক্স করতে বলেন। ফুল সেই রাতে ছোটু আর আব্দুল ভিখারির সাথে তাদের ছোট্ট ঘরেই রাত কাটাতে আসে। আব্দুলের আসলে পা আছে দেখে সে ভারী অবাক হয়। ওদিকে পুষ্পা রাতে চুপি চুপি উঠোনে এসে তার মোবাইলে নতুন সিম কার্ড ভরে। বোঝা যায় এজন্যই সে কারো রেশন কার্ড নিয়ে গেছিল। দীপকের দাদু হঠাৎই চেঁচিয়ে ওঠেন জাগতে রাহো বলে, যেটা শুনে সে চমকে যায়, কিন্তু কাছে গিয়ে মনে হয় তিনি ঘুমোচ্ছেন। পরদিন সকালে মঞ্জু মাই ফুলকে নিজের চায়ের দোকানে ছোটখাটো কাজে লাগিয়ে দেন। পুষ্পা দীপকের মাকে জিজ্ঞেস করেন যে দাদাজি এমন ঘন ঘন জাগতে রাখো কেন বলেন, আর তাও আবার ঘুমের মধ্যে। তিনি জানান যে আগে তিনি চৌকিদারির কাজ করতেন, তাই এখনো মনের অবচেতনে সেই অভ্যাস এখনো ছাড়তে পারেননি। তিনি আরো বলেন যে দীপকের দাদাও বাইরে চৌকিদারি করেন, তাই তার স্ত্রী একাই থাকে মনমরা হয়ে। পুষ্পা তার সাথে কথা বলে, সহজভাবে তাকে হাসিয়ে দেয়। পুলিশ স্টেশনে জেরার মুখে পুষ্পা সব ভুলভাল উত্তর দেয়। ইন্সপেক্টর মনোহর যখন তাকে জিজ্ঞেস করেন যে বাড়ির ফোন নাম্বার যে দিয়েছে সেখানে তো অন্য কেউ ফোন রিসিভ করছে, বাড়ির নম্বরও কি ভুলে গেছে সে? পুষ্পা তাতেই মাথা নাড়ায়। কোনো শনাক্তকরণ চিহ্ন আছে কিনা জানতে চাইলে সে চুড়ি খুলে হাতে শ্রেয়া লেখার ট্যাটু দেখায়। পুলিশ জিজ্ঞেস করেন যে তার নাম পুষ্পা অথচ হাতে শ্রেয়া লেখা কেন? তখন সে উত্তর দেয় যে তার দিদিমা তাকে শ্রেয়া বলে ডাকতেন। ইন্সপেক্টর মনোহর পুষ্পার মুখ আর হাতের ছবি তুলে সব থানায় পাঠানোর জন্য বলেন, কিন্তু পুষ্পা ঘোমটা ছাড়া ছবি তুলতে কিছুতেই রাজি হয় না। যেহেতু এই নিয়ে জোর জবরদস্তি করা যাবে না, তাই তার টিপসই নিয়ে ইন্সপেক্টর তাকে যেতে বলেন। যাওয়ার সময় হঠাৎই ইন্সপেক্টর মনোহর তাকে জয়া বলে ডেকে ওঠেন। পুষ্পা সঙ্গে সঙ্গে ফিরে তাকায় এবং ম্যানেজ দেওয়ার জন্য বলে যে চুড়িগুলো যে সে খুলেছিল সেগুলো ওখানেই পড়ে আছে বলে সে তাড়াতাড়ি চুড়িগুলো নিয়ে ভয় ভয় সেখান থেকে বেরিয়ে যায়। আমরা জানতে পারি পুষ্পার আসল নাম জয়া, কারণ তার হাতে জয়াই লেখা ছিল, যেটা সে নিজে শ্রেয়া বানিয়েছিল। মঞ্জু মাই অবশেষে তার বাড়িতে আশ্রয় দেন ফুলকে। ফুল বলে সেও তার দোকানের জন্য কিছু বানাতে চায়। পরদিন সকালে ফুলের বানানো কালাকাঁদ খেয়ে সবাই প্রশংসা করেন। এদিকে ইন্সপেক্টর মনোহর জয়াকে ফলো করতে শুরু করেন। সে সকালে মন্দিরে যাবে বলে বাড়ি থেকে বেরোয়। মন্দিরে সে কাউকে একটা ফোন করে। ইন্সপেক্টর বলেন যে সে মন্দিরে আসে কারণ পুরো গ্রামে সবচেয়ে ভালো মোবাইলের টাওয়ার এখানেই আসে। তারপর জয়া এক জুয়েলারির দোকানে গিয়ে নিজের বালা বেচে দেয়।
ইন্সপেক্টর সেখানে গিয়ে সেই বালার ছবি তুলে দেন ও দোকানদারকে বলেন যে সেটা অন্য কোথাও না বেচতে। এরপরে সে একটা সাইবার ক্যাফেতে যায়, কিন্তু ইন্সপেক্টর গিয়ে দেখেন যে সমস্ত সার্চ হিস্ট্রি সে ডিলিট করে দিয়েছে। তারপর সে যায় পোস্ট অফিসে আর তারপর এক ট্রাভেল এজেন্সির কাছে। ইন্সপেক্টর বলেন পাখি এবার উড়ে যাবে। দীপকও আশেপাশের সমস্ত স্টেশনে খোঁজ চালায়, কিন্তু ফুলকে কোথাও পাওয়া যায় না। দীপকের এক বন্ধু গুঞ্জনের শুরু থেকেই জয়াকে পছন্দ ছিল। সে খেতে জয়াকে একা দেখে আলাপ করতে আসে, বলে যে তার ছাপাখানা আছে, এমএর সমস্ত পোস্টার সেখান থেকেই সে ছাপায়। দীপকের বাবা যখন তাকে খেতে পোকা লেগেছে বলে কীটনাশক স্প্রে করতে বলেন, তখন জয়া বলে যে কীটনাশক ছাড়াও ন্যাচারাল উপায়েও পোকা তাড়ানো যায় স্টিকি ট্র্যাপ ইউজ করে। কোনো পুরনো তেলের ডাব্বায় হলুদ রং লাগিয়ে তার উপর আঠা লাগিয়ে দিয়ে খেতে স্টিক দিয়ে লাগিয়ে দিলেই পোকাগুলো সেই হলুদ রং দেখে আকর্ষিত হয় আর সেই স্টিকি ট্র্যাপে বসে আটকে যায়। গুঞ্জন যখন জিজ্ঞেস করে যে এত সব সে কৃষি দর্শন দেখে জেনেছে কি, তার উত্তরে জয়া বলে যে তার বাবার অনেক ক্ষেত খামার ছিল, শহর থেকে বাবুরা এসে শিখিয়ে গেছিল। জয়া দীপকের বৌদি পুনমকে জানায় যে সে নিজের চোখের সামনে তার বাবার সমস্ত জমিকে বিকিয়ে যেতে দেখেছে, তাই খানিকটা বাবাকে বাঁচাতে আর খানিকটা নিজের উৎসাহে সে কৃষি বিজ্ঞান শিখেছে। ইন্সপেক্টরের তোলা একটা ছবিতেও জয়ার মুখ পরিষ্কার বোঝা যায় না, তাই সে হতাশ হয়ে যেই বালাটা জয়া বেঁচেছিল তার ছবিটাই পাতিলা থানায় ফ্যাক্স করতে বলে। গুঞ্জনের সোর্সের দীপক তাদের এমএলএর সঙ্গে কথা বলে, কিন্তু তিনি কিছু না জেনে বুঝেই অপোজিশন পার্টি দীপকের বউকে কিডন্যাপ করেছে এইটা বলে দেন। এমনকি দীপকের বউয়ের নামও জ্যোতি বলে দেন আর সেই সঙ্গে স্লোগান দিতে থাকেন। এই সিনটা কিন্তু হিলেরিয়াস ছিল। পুনমের ছেলে বাবলু তোষকের তলায় লুকিয়ে রাখা জয়ার মোবাইল পেয়ে যায়। জয়া দেখতে পেয়ে তাকে বলে যে তাকে সে রোজ গেম খেলতে দেবে, কিন্তু তার কাছে যে মোবাইল আছে এ কথা যেন সে কাউকে না জানায়। বাবলুর মা এখন জয়ার বন্ধু হয়ে গেছে। সে নিজের স্বামীর নামও নেয় চুপি চুপি। তার স্বামীর একটা স্কেচ নিজেই বানিয়ে লুকিয়ে রাখে বিছানার তলায়। জয়া তাকে বলে এটা মা সরস্বতীর দান, তার উচিত নিজের এই শিল্প সত্তার সে যেন সঠিক উপযোগ করে, এমন ছবি যেন সে আরো আঁকে। একথা বলে সে স্টিকি ট্র্যাপ লাগাতে চলে যায়। থানার ইন্সপেক্টরকে তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে জয়া কোনো এক হেমা ত্রিপাঠীকে 5 বার 5,000 টাকার মানি অর্ডার পাঠিয়েছে। পুলিশের তার আচরণ খুবই সন্দেহজনক লাগে, কিন্তু তারা সঠিক প্রমাণ হাতে আসার অপেক্ষায় থাকে। ফুল ধীরে ধীরে মঞ্জু মাইয়ের সাথে দোকানের কাজে অভ্যস্ত হয়ে ওঠে। একদিন সে বলে আমাদের মেয়েদের কেন চান্স দেওয়া হয় না রোজগার করার? উত্তরে মঞ্জু বলে হয়তো ভয়ে, কারণ মেয়েরা ফসল ফলাতেও পারে, তা রাখতেও পারে, বাচ্চার জন্ম দিতেও পারে, আবার তাকে মানুষও করতে পারে, তাই মেয়েদের আসলে পুরুষদের খুব একটা দরকার হওয়ার কথা নয়। কিন্তু এই কথাটা যদি মেয়েরা জানতে পেরে যায় তাহলে পুরুষদের কি বিপদটাই না হবে। ফুল বলে আমি বাড়ি গিয়ে ওনার কাজে সাহায্য করব। মঞ্জু বলে তার আগে তার নামটা তো বলতে শেখো, সেটাই অনেক বড় ব্যাপার হবে। এদিকে জয়া ধীরে ধীরে এবাড়ির মেয়েদের মধ্যে পরিবর্তন আনছিল। তারা হাসতে শিখছিল, নিজেদের পছন্দ অপছন্দের কথা ভাবছিল, একে অপরের বন্ধু হতে শিখছিল। এক রাতে দীপক বন্ধুদের সাথে ড্রিঙ্ক করার সময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। ফেরার সময় নেশার ঘোরে সে সাইকেল থেকে পড়ে যায়। ঘটনাচক্রে জয়া তখন জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে পালাচ্ছিল। দীপককে ওই অবস্থায় দেখে সে তাকে ঘরে এনে শুইয়ে দেয় ও আপাতত পালানোর প্ল্যান স্থগিত রেখে ঘরে চলে যায়। ফুলকে মঞ্জু মাই তার প্রথম রোজগারের টাকা দেয় এবং বলে তার বানানো কালাকাঁদ খুব ভালো বিক্রি হচ্ছে। এদিকে থানায় জয়ার ছবি এসে পৌঁছয়। ইন্সপেক্টরের মনে আর কোনো সন্দেহ থাকে না যে পুষ্পাই আসলে জয়া। তার উপরে সেই বালা যেটা জয়ারই তা প্রদীপের মা শনাক্ত করে। এবার তাদের হাতে যথেষ্ট প্রমাণ ছিল। পুলিশ এসে দীপকদের বাড়ি ঘেরাও করে। দীপক অবাক হয়ে ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এই মেয়েটি আসলে চোর। একের পর এক পুরুষকে ফাঁসিয়ে গয়নাগাটি চুরি করে বেড়ানোই এর পেশা। তাদের বাড়িতে সে পুলিশের থেকে বাঁচতেই লুকিয়েছিল। জয়া যখন বলে যে সে চোর নয়, তখন ইন্সপেক্টর তাকে ধমকে বলেন তাহলে নিজের নাম, বাবার নাম, স্বামীর নাম, গ্রামের নাম সব বানিয়ে কেন বলেছিল সে? নিজের বালা বেচে কেন হেমা ত্রিপাঠীকে মানি অর্ডার করেছিল? জয়া বারবার বলে যে তার কথাটা একটু শুনতে, কিন্তু কেউই শুনতে রাজি হয় না। দীপকও বলে যে আমি তাই ভাবি, ফুলকে চিন্তা আমি এতটা ভুল কি করে করলাম। সে জিজ্ঞেস করে ফুলকে জয়া কোথায় লুকিয়ে রেখেছে, কি করেছে তার সাথে। জয়া বারবার বলতে থাকে যে তার কিছু বলার আছে, কিন্তু দীপকও তার কথা শুনতে চায় না। জয়াকে অ্যারেস্ট করা হয়।
তার গয়নাগুলো চুরির গয়না বলে আটক করা হয়। এরপরই গুঞ্জন দীপকদের বাড়িতে এসে এই খবর শুনে আসে এবং সবাই যখন বলে যে জয়া চোর, সে ফুলকেও কিডন্যাপ করেছে, তখন গুঞ্জন বলে যে তাহলে সে ফুলকে খোঁজার চেষ্টা করছিল কেন। জয়া পুনমকে দিয়ে ফুলের ছবি আঁকিয়ে গুঞ্জনকে দিয়ে তার পোস্টার বানিয়ে নিজের নাম্বার সেখানে দিয়ে বলেছিল পোস্টারগুলো সব জায়গায় লাগিয়ে দিতে। প্রত্যাশা মতোই পাতিলাতেও সেই পোস্টার একজন নিয়ে আসে আর ফাইনালি ফুলের মনে পড়ে নিজের শ্বশুরবাড়ির গ্রামের নাম সুরজমুখী। কিন্তু স্টেশন মাস্টার বারবার ফোন করেও যখন সেই ফোন কেউ ধরে না, তখন তিনি বলেন যে এখনই যে ট্রেন দাঁড়িয়ে আছে সেটাই যাবে মূর্তি স্টেশন, দীপকের বাড়ি। তাই মঞ্জুমাই, স্টেশন মাস্টার আর ছোটু অবশেষে অশ্রু সজল চোখে হাসি মুখে ফুলকে ট্রেনে তুলে দিয়ে বিদায় দেন। এদিকে দীপক রাও পোস্টার নিয়ে থানায় পৌঁছলে ফাইনালি জয়াকে বলার চান্স দেওয়া হয়। জয়া জানায় যে সে অর্গানিক ফার্মিং নিয়ে পড়তে চেয়েছিল দেরাদুনের কলেজে, ভালো রেজাল্ট ছিল তার, কিন্তু বাড়ি থেকে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেওয়া হয় প্রচুর পণ দিয়ে। বিয়ের দিন প্রদীপের আত্মীয় স্বজনের কাছ থেকে সে জানতে পারে যে প্রদীপের প্রথম স্ত্রী বাচ্চা না হওয়ার জন্য পুড়ে মরেছে, নাকি পুড়িয়ে মারা হয়েছে তাও তার জানা নেই। প্রদীপ পণের টাকা কিছু কম হওয়াতে তার মাকে গালি পর্যন্ত দিয়ে বসে, তবুও সে তার বিধিলিপি মেনে নিয়েছিল। কিন্তু দীপক যখন তাকে হাত ধরে ট্রেন থেকে নামায় তখন সে ভাবে যে এই সুযোগ কোনো মতেই হাতছাড়া করা যাবে না। বালা বেচে সেই তার দিদি হেমা ত্রিপাঠীকে পাঠায় যাতে সে তার কোর্স ফি আর হোস্টেলের টাকা দিতে পারে। সাইবার ক্যাফে থেকে সে ফর্ম ডাউনলোড করে, এমনকি তার দেরাদুন যাওয়ার টিকিটও কাটা হয়ে গিয়েছিল, কারণ আর 3 দিন পরেই তার কোর্স শুরু হতে চলেছে। তার শুধু 7 দিন লুকোনোর জায়গার একটা দরকার ছিল, কিন্তু সবাই তাকে বাড়ি পৌঁছানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। সে চলেও যাচ্ছিল, কিন্তু দীপককে ফুলের জন্য কষ্ট পেতে দেখে সে ভাবে যে তাকে হেল্প করবে, তাই সে 2 দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পোস্টার ছাপায় আর তাতে নিজের নাম্বার দেয়। সে জিজ্ঞেস করে যে ফোনটা তার কোথায়। ইন্সপেক্টর দেখেন যে ফোনে অলরেডি 12টা মিসড কল আছে। ফোন করলে জানা যায় পাতিলা স্টেশনে ফুলকুমারীকে পাওয়া গেছে। দীপকরা যেতে যায় জয়াকে নিয়ে, কিন্তু ইন্সপেক্টর জয়াকে আটকে দেন, বলেন তার স্বামী প্রদীপ তাকে নিতে আসছে, কারণ এ কেস তাকে ক্লোজ করতেই হবে, তাই তার স্বামীকে খবর দেওয়া তার কর্তব্যের মধ্যে পড়ে। জয়া দীপককে ফুলকে আনতে পাঠিয়ে দেয়। এরপরেই সেখানে প্রদীপ আসে, তারা নোট ইন্সপেক্টরকে দিয়ে কেসটা হারিয়ে যাওয়ার কেস বলে বন্ধ করতে বলে, আর তারপর সবার সামনেই জয়াকে চড় মারে, থ্রেট দেয়, তার গয়নাগুলো নিজের পকেটস্থ করে। জয়ার প্রতিবাদ সে শোনে না। ইন্সপেক্টর এতক্ষণ চুপচাপ দেখছিলেন, কিন্তু যখন প্রদীপ জয়াকে নিয়ে চলে যেতে উদ্যত হয় তখন তিনি প্রদীপকে আটকানো বলেন যে আপনার স্ত্রী হারিয়ে গেছিল, আপনি রিপোর্ট করেছেন, আমি তাকে খুঁজে পেয়ে ফিরিয়ে দিলাম, কেস ক্লোজড। কিন্তু জয়া সাবালিকা এবং সে আপনার সাথে যেতে চায় না, অতএব তাকে ছেড়ে দিতে হবে, জবরদস্তি করা চলবে না। প্রদীপ হম্বিতম্বি করা শুরু করলে তিনি বলেন যে থানায় সবার সামনে তিনি যা করলেন তাতে যদি জয়া ফিজিক্যাল অ্যাবিউজ আর পণ নেওয়ার জন্য এফআইআর করে তাহলে কিন্তু তাকে জেলে যেতে হবে, আর তারপর সেই আগের বউ পুড়ে মরার কেসটা আবার খুলবে, কেঁচো খুঁড়তে কেউটে বেরোবে। দরকার কি? তার চেয়ে বরং প্রদীপ যদি জয়াকে ছেড়ে চলে যায় তাহলে ইন্সপেক্টর দয়া করে তার এগেইনস্টে কোনো চার্জ আনবেন না। প্রদীপ যখন তাকে দেওয়া টাকার কথা তোলে তখন ইন্সপেক্টর বলেন, ও আপনি ঘুষ দিয়েছেন, তাহলে তো আপনাকে এক্ষুনি জেলে পড়া দরকার। প্রদীপ পালিয়ে যায়। गहना कहाँ लेते जा रहे हो? वो गहना दे जाओ, नहीं तो चोरी का भी केस लग जाएगा। लाओ लाओ। জয়া কৃতজ্ঞতা বশত যখন তার গয়নাগুলো তাকে দেয় তখন তিনি তা ফিরিয়ে দিয়ে বলেন, খুব মন দিয়ে পড়াশোনা করো। তখন জয়া শ্বশুরবাড়ি থেকে পাওয়া বালা আর মঙ্গলসূত্র সেখানে রেখে যায়, বলে এগুলো আমার নয়। দীপক পাতিলা যাওয়ার ট্রেন মিস করে। তারা যখন বাস ধরবে বলে বেরোতে যায় তখনই কেউ রিনরিনে গলায় তার নাম ধরে ডেকে ওঠে। দীপক ফিরে তাকিয়ে অবশেষে ফিরে পায় তার ফুলকে। জয়াকে সবাই মিলে বাসে ছাড়তে আসে। দীপকের মা তার জন্য তার ফেভারিট সবজি আর রুটি বানিয়ে দিয়ে দেন পথে খাওয়ার জন্য। পুনম জয়ার একটি ছবি এঁকে তাকে গিফট করে। দীপকের কাছে জয়া ক্ষমা চাইলে সে বলে, স্বপ্ন দেখার জন্য ক্ষমা চাইতে হয় না। ফুল যখন বলে তুমি না থাকলে আমি কোনোদিন ফিরতে পারতাম না, তখন জয়া বলে তুমি না থাকলে আমি নিজেকে খুঁজে পেতাম না। দীপকের বাবা বলেন, খেতে সোনার ফসল হাওয়ায় ঢেউ খেললে মনে পড়বে তোমার কথা। ছবির শেষে ফুল ভালোবাসার বন্ধনে বেঁধে এগিয়ে চলে নিজের ঘরের দিকে, আর জয়া সব বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলে
তার গন্তব্যের দিকে। তোমাদের কেমন লাগলো এই এক্সপ্লেনেশন আমাকে প্লিজ জানাতে ভুলো না, একটু কমেন্ট করো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, অ্যান্ড একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা কিন্তু একদম সাবস্ক্রাইব করছোই না আমার চ্যানেল, তো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরো ভিডিও বানানোর উৎসাহ পাই। খুব শিগগির দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।